ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। JEPBN 2025-এর এক্সাম কমপ্লিট হয়ে গেছে এবং কোশ্চেন পেপার আমরা হাতে পেয়েছি। তো কোশ্চেন পেপার কেমন ছিল সেই নিয়ে যদি বলতে হয় তবে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল অবশ্যই। তবে হ্যাঁ, যেগুলো আমরা পড়াশোনা করেছি, ইউটিউবে পড়েছি বা ক্লাসে পড়াশোনা করেছি, মক টেস্টে আলোচনা করেছি, সেই সমস্ত কোশ্চেনের মধ্যে থেকে প্রায় 60 থেকে 70% কোশ্চেন ছিল। বাকি 10 থেকে 20% কোশ্চেন এরকম বলতে পারি যে একটু অ্যানালিটিক টাইপের ছিল, অর্থাৎ কনসেপ্ট থাকলে তুমি ক্লিয়ার করতে পারবে। 10 to 15% কোশ্চেন একদমই অন্যরকম ছিল, যেগুলো সহজে বই খুঁজলে হয়তো পাওয়া যাবে না। তো এই নিয়ে কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড, তো একদমই সহজ কোশ্চেন নয়। কোশ্চেনের একটা প্রবাবল অ্যান্সার কি আমি প্রিপেয়ার করেছি, তোমরা দেখো অ্যান্সার গুলো মিলিয়ে, এবং যদি কোনোটাই মনে হয় যে ভুল রয়েছে বা অন্য কিছু হতে পারে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, হর্নি অর টোর স্কিন ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। হর্নি স্কিন বা টোর স্কিন কিসের ডেফিসিয়েন্সির জন্য হয়? অপশন ছিল প্রোটিন, কার্বোহাইড্রেট, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আর এসেনশিয়াল মিনারেল। টোর স্কিন, যেটাকে ফাইনোডার্মাও বলা হয়, এটা মেনলি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। হুইচ টাইপ অফ মাসেল ইজ ইনভলেন্টারি অ্যান্ড নন স্ট্রাটেড? ইনভলেন্টারি এবং নন স্ট্রাটেড মাসেল কোনটা? স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল আর ভলেন্টারি মাসেল। তাহলে ইনভলেন্টারি বলা আছে মানে যেটা আমার কন্ট্রোলে নেই, তাহলে এটা কার্ডিয়াক মাসেল হবে, এক কথায় বলতে পারো। Which method of psychology emphasizes studying the whole experience rather than parts? তো সাইকোলজির এখানে একটা থিওরির কথা বলা রয়েছে, এখানে বিহেভিয়ারিজম রয়েছে, হিউম্যানিস্টিক সাইকোলজি রয়েছে, জেজল সাইকোলজি রয়েছে এবং সাইকো অ্যানালিসিস রয়েছে। তাহলে যেহেতু এখানটায় হোল এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে এবং সেখান থেকে পার্টের থেকে হোলটা বেশি প্রেফারেবল। আমরা একটা প্রিন্সিপাল পড়েছিলাম, প্রিন্সিপাল অফ ক্লোজার, এরকম ভাবে একটা ছবি ছিল, মনে করে দেখো, যে আমরা একটা এরকম ভাবে যদি পার্টে পার্টে ছবি থাকে তাহলে আমরা সার্কেলটাকে একদম প্রিটেন্ড করে নিই। তো এইভাবে আমরা পড়েছিলাম, এটাতে এখানে বলছে যে হোল এক্সপিরিয়েন্স রাদার দেন পার্ট, অর্থাৎ একটু থেকে বেশি পছন্দ। তো এটা জেজল সাইকোলজির মধ্যে পড়ে। জেজল সাইকোলজির মধ্যে এই ল অফ ক্লোজার পড়ে, ল অফ সিমিট্রি আসে, প্রিন্সিপাল অফ কনটেক্সট আসে, প্রিন্সিপাল অফ কন্ট্রাস্ট আছে, এগুলো সমস্ত ল জেজল ল এর মধ্যে পড়ছে। ইনকিউবেশন পিরিয়ড অফ মিজলস, মিজলস এর ইনকিউবেশন পিরিয়ড কত? 3 দিন, 10 দিন, 21 দিন আর 30 দিন। তো এখানে দেখো মিজলস এর ইনকিউবেশন পিরিয়ড আমরা বইতে দেখেছি 10 থেকে 14 দিন লেখা রয়েছে। তো এখানে 10 দিন টাইম রয়েছে, 14 দিন নেই, তাহলে এটা 10 days হবে। Which drug is used as a first line treatment of supraventricular tachycardia বা SVT? SVT ট্রিটমেন্টের জন্য আমরা কোন ড্রাগ ইউজ করি? অ্যাট্রোপিন, মরফিন, ডেরিফাইলিন আর অ্যাডিনোসিন। SVT এর জন্য অ্যাডিনোসিন ইউজ করা হয়। Which of the following is an iron transporting protein? Iron transporting protein এর মধ্যে কোনটা পড়ছে? ট্রান্সফারিন, পরফাইরিন, ফেরিটিন আর পাইরিডক্সিন। ফেরিটিনটা হচ্ছে যে স্টোর ফরম্যাট, তো স্টোর ফরম্যাটটাকে ফেরিটিন বলা হয়। আর ট্রান্সফারিন মানে হচ্ছে যেটা আমার বডি থেকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়, তো এটার অ্যান্সার হচ্ছে ট্রান্সফারিন হবে। The process of focusing awareness on a limited aspects of the environment is called. একটা লিমিটেড অ্যাসপেক্ট অফ এনভায়রনমেন্টের মধ্যে যদি ফোকাস করতে হয় তাহলে সেটাকে কি বলবো? সেন্সেশন, অ্যাটেনশন, পারসেপশন, কগনিশন। এটা অ্যাটেনশন হবে, কারণ অ্যাটেনশনের মাধ্যমে আমরা কি করে একটা স্পেসিফিক কাজ করতে হলে সেখানে অ্যাটেনশন নিয়ে আসছি, তাহলে এটা অ্যাটেনশন হবে। মোস্ট রিলায়েবল অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ টেস্ট টু ডায়াগনোজ রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার ডায়াগনোজ করার জন্য টেস্ট কোনটা? ইএসআর, সিআরপি, ইসিজি আর এএসও টাইটার। তো এটা এএসও টাইটার হবে, এএসও টাইটার দিয়ে রিউম্যাটিক ফিভারকে ডায়াগনোসিস করি। কোশ্চেনের কোয়ালিটি একটুখানি সমস্যা রয়েছে, তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধে হবে, একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদের। তো কোশ্চেন নাম্বার 9 ছিল, হুইচ ডেঞ্জারাস ব্যাকটেরিয়া মে বি প্রেজেন্ট ইন র এগ? র এগের মধ্যে কোন ডেঞ্জারাস ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে? ব্যাসিলাস, সালমোনেলা, স্ট্রেপ্টোকক্কাস আর ল্যাক্টোব্যাসিলাস। তো এটার মধ্যে আমাদের এটার অ্যান্সার সালমোনেলা হবে। দ্য অর্গান অফ কর্টি ইজ প্রেজেন্ট ইন, অর্গান অফ কর্টি কোথায় থাকে? সেমিলিউনার কেনাল, ককলিয়া, ভেস্টিবিউলার, ইউস্টেচিয়ান টিউব, এটা ককলিয়া হবে। সিলেক্ট দ্য ফলোইং হুইচ ইজ নট রিকোয়ার্ড ফর ক্লট ফরমেশন। ক্লট ফরমেশনের জন্য কোনটা প্রয়োজন নয়? প্লাজমিন রয়েছে, ভিটামিন কে রয়েছে, ক্যালসিয়াম আর ফাইব্রিনোজেন রয়েছে। ক্লট ফরমেশনের জন্য ক্যালসিয়াম প্রয়োজন হয়, ফাইব্রিনোজেন প্রয়োজন হয়, ভিটামিন কে প্রয়োজন হয়, প্লাজমিনটাকে আমরা বাদ দিতে পারি, তাহলে এটা অ্যান্সার হবে। অ্যান্টিটাসিভ ড্রাগ ইজ ইউজ টু ইনহিবিট। অ্যান্টিটাসিভ ড্রাগ কি ইনহিবিট করার জন্য ইউজ হয়? কাফ, ইচিং, সোয়েটিং আর স্নিজিং, এটা কাফ হবে।
Which is the most common type of biological vector for zoonotic disease in human beings? Human beings এর মধ্যে zoonotic disease করার জন্য কোন বায়োলজিক্যাল ভেক্টর মোস্ট কমন টাইপ অফ বায়োলজিক্যাল ভেক্টর? তো ভাইরাস রয়েছে, ম্যামলস রয়েছে, আর্থ্রোপড আর ব্যাকটেরিয়া রয়েছে। এটা আর্থ্রোপড হবে, আর্থ্রোপডস। হুইচ হরমোন ইজ প্রাইমারিলি ইনভলভড ইন ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন দ্য কিডনি? কিডনির মধ্যে ওয়াটার রিঅ্যাবজর্পশনের জন্য মেনলি কে রেসপন্সিবল? এডিএইচ, কর্টিসল, অ্যালডোস্টেরন আর ইনসুলিন। এটা তো কমন কোশ্চেন। ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে যায় অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের জন্য বলেছিলাম, তাহলে এটা এডিএইচ বা ভেসোপ্রেসিন হবে। Which process? The process by which culture is passed from one generation to another is called. একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে যে কালচার পাস হচ্ছে কিভাবে হচ্ছে? ইনোভেশন, সোশিয়ালাইজেশন, কালচারাল ডিফিউশন আর গ্লোবালাইজেশন। ইনোভেশন মানে কোনো কিছু তৈরি করা, তো এটা হবে না। কালচারাল ডিফিউশনের মানে হচ্ছে একটা কালচারের সাথে অন্য কালচারের মিক্স হওয়া, তো এটাও হবে না। গ্লোবালাইজেশন মানে হচ্ছে অল ওভার গ্লোব, সেখানে গ্লোবালাইজেশন। আর সোশ্যালাইজেশন মানে এই কালচার, তার মধ্যে সোশ্যালাইজেশনের মধ্যে অনেক কিছুই পড়ে, তার মধ্যে কালচারটা একটা পার্ট। তো কালচার একটা জেনারেশন থেকে কোনো জেনারেশনে যাচ্ছে, এটাকে আমরা সোশ্যালাইজেশন বলতে পারি। দ্য মেন রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড অ্যাট, এটাও কমন কোশ্চেন। মেন রেসপিরেটরি সেন্টার মিডল অবলঙ্গাটাতে থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ আ সেকেন্ডারি গ্রুপ? সেকেন্ডারি গ্রুপের এক্সাম্পল কোনটা? ফ্যামিলি, ক্লোজ ফ্রেন্ড, ওয়ার্ক কলিগস ইন আ লার্জ কর্পোরেশন, নেইবারহুড, প্লে গ্রুপ অফ টডলার। তাহলে সেকেন্ডারি গ্রুপ নয় কোনটা? সেকেন্ডারি গ্রুপ কোনটা জানতে চেয়েছে, তাহলে সেকেন্ডারি গ্রুপ এটা হবে ওয়ার্ক কলিগ ইন আ লার্জ কর্পোরেশন। লার্জ কর্পোরেশনে সবাই সবাইকে চেনে না, তাহলে সেই জন্য এটা সেকেন্ডারি গ্রুপ হচ্ছে। হুইচ অফ দ্য ড্রাগ ইজ ইউজড অ্যাজ আ ফার্স্ট লাইন ড্রাগ ফর ট্রিটিং অ্যানাফাইলেকটিক শক? অ্যানাফাইলেকটিক শকের ট্রিটমেন্টের জন্য ফার্স্ট লাইন ড্রাগ কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন, এপিনেফ্রিন আর ব্রঙ্কোডাইলেটর। তো শকে আমরা প্রথমে এপিনেফ্রিন দিয়ে থাকি, এটা এপিনেফ্রিন হবে। দ্য ফ্র্যাঙ্ক স্টার্লিং ল ইজ রিলেটেড টু। তো এই যেমন বলেছিলাম না, কিছু কোশ্চেন একটুখানি অসুবিধে হবে খুঁজে পেতে, তো তার মধ্যে এটা একটা কোশ্চেন ছিল, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, যেটা টার্মের সাথে নতুন। তো এখানে পালমোনারি ভেন্টিলেশন, ব্লাড ক্লটিং, হার্ট কন্ট্রাকশন আর কিডনি ফিল্ট্রেশন অপশন ছিল। এটা হার্ট কন্ট্রাকশনের সাথে রিলেটেড। হুইচ পার্ট অফ দ্য আই রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং? তো এটা বলেছিলাম, একদিন আগেই বলেছি। তো এটা কি হবে? এটা আইরিস হবে। আইরিস আমাদের লাইট কন্ট্রোলটাকে কন্ট্রোল করছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া? স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কোনটা? ইকোলাই, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ট্রিপোনিমা প্যালিডাম আর ভিব্রিও কলেরি। এটা ক্লস্ট্রিডিয়াম টিটেনি হবে। টিটেনাসের স্পোর থাকে যেগুলোকে সহজে ডিস্ট্রয় করা যায় না। দ্য ড্রাগ ইউজ টু কাউন্টারেক্ট অর্গানোফসফরাস পয়জনিং। ওপি পয়জনিং এর অ্যান্টিডোট কি জানতে চেয়েছে? ফাইসোস্টিগমিন, ডায়াজিপাম, অ্যাট্রোপিন আর ইডিটি। এটার অ্যান্টিডোট অ্যাট্রোপিন হবে। দ্য এন্ডোক্রিন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস ইজ কল্ড। প্যানক্রিয়াসের এন্ডোক্রিন পার্ট কোনটা? অ্যাসিনি, সাইনোসয়েডস, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আর হেপাটোসাইটস। তো প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সটা হচ্ছে এন্ডোক্রাইন পার্ট। ম্যারেজ উইদিন দ্য কাস্ট ইজ নোন অ্যাজ। কাস্টের মধ্যে ম্যারেজকে কি বলা হয়? এন্ডোগ্যামি, সোরোরেট, এক্সোগ্যামি আর ইনসেস্ট, ট্যাবু। তো ইন কাস্ট যদি হয়, মানে একটা একই কাস্টের মধ্যে হলে সেটাকে এন্ডোগ্যামি বলি, তাহলে এটাও একটা কমন কোশ্চেন ছিল। দ্য প্রসেস অফ বয়লিং ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিট ইজ এন এক্সাম্পল অফ। 30 মিনিট ধরে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা বয়েল করি, তাহলে সেটাকে কি বলবো? স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, পাস্তুরাইজেশন আর অ্যান্টিসেপসিস। দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বয়লিং পয়েন্ট। তো বয়লিং পয়েন্ট থেকে 30 মিনিট যদি আমরা বয়েল করি, তাহলে সেখানে স্পোরকে আমরা ডিস্ট্রয় করতে পারি। যদিও বয়লিং এটা ডিসইনফেকশনের মেথডের মধ্যে পড়ছে, কিন্তু 20 মিনিট যদি হয় তাহলে সমস্ত মাইক্রো অর্গানিজমকে আমরা কিল করতে পারছি। 30 মিনিট হলে সমস্ত স্পোরকে কিল করতে পারছি, তাহলে সমস্ত স্পোর কিল হয়ে গেলে সেটা একটা স্টেরিলাইজেশনই আমরা বলতে পারি। তো এটা স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে কনফিউশন থাকলেও স্টেরিলাইজেশনটাকে আমার অ্যান্সার বলে মনে হচ্ছে, তার কারণ যেহেতু 30 মিনিট মেনশন করা রয়েছে, 30 মিনিট মানে সেটাতে আমরা স্পোরকেও ডিস্ট্রয় করছি, তাই না? তাহলে এটা স্টেরিলাইজেশন হতে পারে। তোমাদের কি মনে হচ্ছে জানিও। অ্যান্টিডোট অফ ওয়ারফারিন ইজ। ওয়ারফারিনের অ্যান্টিডোট কি? এটা তো ভিটামিন কে হবে। অ্যান্টিডোট ভিটামিন কে। The stage of Erickson's psychosocial development that focuses on identity versus role confusion occurs during. Identity versus role confusion কোন স্টেজে হয়? চাইল্ডহুড, ইয়ং অ্যাডাল্টহুড, অ্যাডোলেসেন্স আর মিডিল অ্যাডাল্টহুড। আইডেন্টিটি ভার্সাস রোল কনফিউশন অ্যাডোলেসেন্স এজ গ্রুপে দেখা যায়। হুইচ ভিটামিন ইজ নেসেসারি ফর দ্য ইউটিলাইজেশন এন্ড রিটেনশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফরাস? ক্যালসিয়াম এবং ফসফরাসের ইউটিলাইজেশন ও রিটেনশনের জন্য কোন ভিটামিনটা প্রয়োজন? অপশন রয়েছে ভিটামিন ডি, কে, সি আর এ। তো ক্যালসিয়াম এবং ফসফরাস এগুলো ভিটামিন ডি এর সাথে রিলেটেড, তাহলে এটা ভিটামিন ডি হবে। দ্য এবিলিটি টু সলভ নিউ প্রবলেমস এন্ড অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশন ইজ কল্ড। নতুন
প্রবলেমের সলভ করা এবং নতুন সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করা, এটা কি রকমের, এটাকে কি বলবো, ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, ফ্লুইড ইন্টেলিজেন্স আর ইমোশনাল ইন্টেলিজেন্স। এটাও একটা কোশ্চেন যেটা একটু অচেনা রকমের। এটার অ্যান্সার ফ্লুইড ইন্টেলিজেন্স হতে পারে। দ্য লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ ইজ, লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ কোনটা, ট্রাইজেমিনাল, ফেসিয়াল, ভেগাস আর হাইপোগ্লসাল? লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। A caste system is an example of, caste system কিসের এক্সাম্পল? ওপেন স্ট্রাটিফিকেশন হোয়ার সোশ্যাল মোবিলিটি ইজ হাই, এটা ওপেন স্ট্রাটিফিকেশন নয়, এটা হবে না। ক্লোজ স্ট্রাটিফিকেশন হোয়ার সোশ্যাল পজিশন ইজ হেরিডিটারি এন্ড ফিক্সড, এটা ঠিক আছে। মেরিট বেস সিস্টেম, এটা নয়। অ্যান ইকোনমিক ক্লাস সিস্টেম হোয়ার ওয়েলথ ইজ দ্য অনলি ডিটারমিনেশন, এটাও হবে না। তাহলে এটার অ্যান্সার অপশন বি হবে, এটা একটা ক্লোজ স্ট্রাটিফিকেশন। হান্টিংটনস ডিজিজ ইজ অ্যান ইনহেরিটেড নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দ্যাট অ্যাফেক্টস, হান্টিংটন ডিজিজ বা হান্টিংটনকে আমরা কোরিয়াও বলি। তাহলে মাসেল অ্যান্ড মুভমেন্ট কন্ট্রোল, এটা ভালো, এই অপশনটা ঠিক আছে। ইমিউন সিস্টেমের নট ইমিউন, এটা নয়। এন্ডোক্রাইন সিস্টেমের হরমোন প্রোডাকশন, ডাইজেস্টিভ সিস্টেমের নিউট্রিয়েন্ট। তাহলে ইনহেরিটেড নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলে দেওয়া রয়েছে এবং কোথায় অ্যাফেক্ট করে বলা আছে, তাহলে কোরিয়া মানে সেখানে মাসেল মুভমেন্ট হয়, তাহলে এটা মাসেল অ্যান্ড মুভমেন্ট কন্ট্রোল হবে। ইনসাফিসিয়েন্সি অফ দিস সাবস্টেন্স ইন ব্লাড মে কজ ইডিমা, ব্লাডের মধ্যে কার ডেফিসিয়েন্সি হলে এডিমা হবে? অ্যালবুমিন, হরমোন, ইলেকট্রোলাইটস এন্ড গ্যাসেস, তাহলে এটা অ্যালবুমিন হবে। অ্যালবুমিন বা প্রোটিনের ডেফিসিয়েন্সিতে ইডিমা হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, ফর্মাল সোশ্যাল কন্ট্রোল বলা আছে। ফ্যামিলি নর্মস, পিয়ার প্রেশার, ল এনফোর্স বাই পুলিশ, পার্সোনাল কনসেন্স, তাহলে এটা ল হবে। দ্য টার্ম অ্যাসেপটিক টেকনিক রেফার্স টু, অ্যাসেপটিক টেকনিক বলতে কি বোঝায়? ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স টু কিল ব্যাকটেরিয়া, এটা হবে না। দ্য প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল কন্টামিনেশন ডিউরিং মেডিকেল প্রসিডিওর্স, হতে পারে। দ্য প্রসেস অফ কিলিং অল মাইক্রো অর্গানিজম ইন আ গিভেন এরিয়া, অর্থাৎ কোন একটা গিভেন এরিয়াতে যদি সমস্ত মাইক্রো অর্গানিজমকে আমরা কিল করে দিই, বেশ, এটা একটা আমরা কনসিডার করব। দ্য কালেকশন অফ স্পেসিমেন ফ্রম আ পেশেন্ট ফর অ্যানালিসিস, তাহলে এটা তো হবে না। তাহলে অপশন বি এবং অপশন সি এর মধ্যে কোনটা হবে? আমরা বলি যে অ্যাসেপটিক টেকনিক মেনটেন করে আমরা কোনো প্রসিডিওর করছি বা অ্যাসেপটিক টেকনিক মেনটেন করে আমরা ওটি করছি, তাই তো বলি। তাহলে এই প্রসেস অফ কিলিং অল মাইক্রো অর্গানিজম ইন আ গিভেন এরিয়া যদি কিল করি, তাহলে সেটাকে স্টেরিলাইজেশন বা ডিসইনফেক্টেন্ট বলতে পারি, তাই না? স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশনকে আমরা কিলিং অফ মাইক্রো অর্গানিজম বলি। তাহলে যখন কোনো কন্টামিনেশন আমরা প্রিভেন্ট করছি কোনো একটা প্রসিডিওরের সময়, সেটা মেডিকেল, সার্জিক্যাল যাই হোক না কেন, তো সেটাকে আমরা অ্যাসেপটিক টেকনিক বলতে পারি। এটা আমার মনে হয়েছে অপশন বিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। The largest volume of air that can be expired after a minimal inspiration is called, normal inspiration বা minimal inspiration এ যখন আমরা এক্সপায়ার করছি লার্জ ভলিউম অফ এয়ার, মানে আমার লাংয়ের ক্যাপাসিটির কথা বলা হচ্ছে। তাহলে টাইডাল ভলিউম রয়েছে, ভাইটাল ক্যাপাসিটি রয়েছে, রেসিডুয়াল ভলিউম এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এটা তাহলে ভাইটাল ক্যাপাসিটি হবে, কারণ এখানে ভাইটাল ক্যাপাসিটির মধ্যে কি কি পড়ে? ভাইটাল ক্যাপাসিটির মধ্যে যে ইন্সপিরেশন করেছি সেই ইন্সপিরেশনের অ্যামাউন্টটাও থাকছে, তার সাথে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সেটাও যাচ্ছে। তাহলে আমি ফোর্সফুল এক্সপিরেশন করছি, তাহলে এটা ভাইটাল ক্যাপাসিটি হবে। হুইচ স্ট্রাকচার কানেক্ট দ্য ফ্যারিংস টু দ্য মিডল ইয়ার, ফ্যারিংস এবং মিডল ইয়ারের কানেকশন হচ্ছে ইউস্টেচিয়ান টিউব। দ্য ফাউন্ডার অফ ক্লায়েন্ট ওরিয়েন্টেড থেরাপি ইজ, ক্লায়েন্ট ওরিয়েন্টেড থেরাপির ফাউন্ডার কে? কার্ল রজার, সিগমুন্ড ফ্রয়েড, বিএফ স্কিনার, অ্যালফ্রেড অ্যালজার? এটার অ্যান্সার কার্ল রজার হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ গ্লুটেন ফ্রি ডায়েট, গ্লুটেন ফ্রি ডায়েট কোনটা? হুইট, মিল্ক, বার্লি আর ব্রেড। তো ব্রেড, বার্লি, হুইট এগুলো সমস্ত গ্লুটেন কন্টেন্ট, মিল্কটা গ্লুটেন ফ্রি। ইনহেরিটেড সেক্স লিঙ্কড ব্লিডিং ডিসঅর্ডার, ইনহেরিটেড সেক্স লিঙ্কড ব্লিডিং ডিসঅর্ডার, হিমোফিলিয়া, সিকেল সেল ডিজিজ, পারপিউরা, থ্যালাসেমিয়া। তাহলে ব্লিডিং ডিসঅর্ডার মানে আমরা হিমোফিলিয়ার নাম বলি, তাহলে এটা হিমোফিলিয়া হবে। ফ্রয়েড ক্লাসিফিকেশন অল মেডিকেল কন্টেন্টস, এটা কি আছে? মেন্টাল কন্টেন্টস। ফ্রয়েড ক্লাসিফাইড অল মেন্টাল কন্টেন্টস এন্ড অপারেশন ইনটু দ্য ক্যাটাগরিজ অফ, তাহলে ফ্রয়েডের মেন্টাল কন্টেন্ট অপারেশনের মধ্যে কি কি পড়ে, ক্যাটাগরি কি কি রয়েছে? তো এটা প্রিকনসাস, সাবকনসাস আর আনকনসাস, এই তিনটে মিলিয়ে হয় কনসাস, প্রিকনসাস আর আনকনসাস, এই তিনটে। এটা অ্যান্সার সি হবে। গ্লুকোজ ইজ ট্রান্সফার টু দ্য ফিটাস বাই, গ্লুকোজ কিভাবে ফিটাসে ট্রান্সফার হচ্ছে? কোন কিভাবে? ফেসিলিটেটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সফার, সিম্পল ডিফিউশন আর এন্ডোসাইটোসিস। গ্লুকোজ ট্রান্সপোর্ট ফেসিলিটেটেড ডিফিউশন দিয়ে হয়। Which of the following intravenous fluid administration is contraindicated in patients with lactic acidosis and impaired liver function? তাহলে ল্যাকটিক অ্যাসিডোসিস থাকলে আমরা রিঙ্গার ল্যাকটেট দিই না, তো এখানে ল্যাকটিক অ্যাসিডোসিসে রিঙ্গার ল্যাকটেট। One idea runs into another without connection, thereby the speech is disjoint or disconnected. This progression level of thought is called,
তাহলে এখানে দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার মধ্যে কোনো কানেকশন নেই, তো সেটা একটা, এবং সেই জন্য কি হয়েছে, স্পিচটা ডিসজয়েন্ট বা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। ফ্লাইট অফ আইডিয়া, পার্সিভারেশন, ইনকোহেরেন্স আর ট্যানজেনশিয়ালিটি। দেখো, ট্যানজেনশিয়ালিটি মানে তো কথা জড়িয়ে যাওয়া দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া, অন্য টপিকে চলে যাওয়া, তো এটা হবে না। ইনকোহারেন্স মানে হচ্ছে ইনকোহারেন্ট স্পিচ বোঝায় যেখানে ডিসঅর্গানাইজ ইললজিক্যাল স্পিচ থাকে, তাই না, ইললজিক্যাল স্পিচ। পার্সিভারেশন মানে তোমার হচ্ছে যেখানে রিপিটেশন করছে কোনো কিছু, সেটা পার্সিভারেশন। আর ফ্লাইট অফ আইডিয়াসে মানে একটা জায়গা থেকে অন্য জায়গাতে ফ্লাই করে যাচ্ছে, একটা আইডিয়া থেকে অন্য একটা আইডিয়াতে চলে যাচ্ছে, তো তাতে আমার যে স্পিচটা রয়েছে সেটা ডিসকানেক্টেড থাকবে, মানে একটার সাথে একটা তো মিল নেই। তো এটা ফ্লাইট অফ আইডিয়াস হতে পারে বলে মনে হচ্ছে। The nurse is assessing her client who has just returned from surgery. Surgery থেকে just return হয়েছে। The best way to determine the pain medication is to. পেন মেডিকেশন আমরা কিভাবে দেব বা কিভাবে বুঝবো, পেনটা বুঝবো কিভাবে? Watch for changes in client vital sign. Ask the client to rate his pain on pain scale. Observe the client facial expression আর wait for the doctor for requesting advice for pain medication. তাহলে সার্জারি থেকে রিটার্ন করার পরে ভাইটাল সাইন্সের চেঞ্জের জন্য আমরা ওয়েট করতে পারবো না, ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারবো না, মানে ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারতে পারি কিন্তু সেটা মানে সেটা ডিটেকশন আমার ঠিকঠাক হবে না, কারণ পেশেন্টের এক্সপ্রেশন দেখে আমি পেন কিভাবে ফিল করব, কতটা তার ইন্টেন্সিটি বুঝবো না, আর অ্যাডভাইসের জন্য ওয়েট করব না। আমাদের এটা হচ্ছে যে একটা বেটার মেথড বলে মনে হচ্ছে, যেখানে আমরা পেন স্কেল দিতে পারি, যেখানে পেশেন্ট আমাকে জাস্ট দেখাবে যে তার কিরকম পেন হচ্ছে। তো এটা একটা রিলায়েবল মেথড বলে মনে হচ্ছে, যেখানে সার্জারি থেকে রিটার্ন পেশেন্ট কথাবার্তা খুব একটা বলতে পারবে না বা সেরকম ভাবে থাকবে না, তো স্কেল দিলে সেটা থেকে সে মেজার করে বলতে পারে। তো এটা আমার রেশনাল মনে হয়েছে, তোমাদের কাছে অন্য কোনো রেশনাল, অন্য কোনো অপশন থাকলে কমেন্ট করো। ইন পাইলোরিক স্টেনোসিস ভমিটাস ইজ ক্যারেক্টারাইজড বাই। পাইলোরিক স্টেনোসিসে এক কথায় প্রজেক্টাইল আর নন ভিলিয়াস ভমিটিং হয়। Which of the following is an appropriate treatment for the principle that patient is accepted exactly as he is? Patient যেরকম তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করব, এটা বলতে কোন প্রিন্সিপালটা বোঝাচ্ছে? অবজেক্টিভ অবজারভেশন অফ পেশেন্ট বিহেভিয়ার, এক্সপ্লেনিং অল দ্য প্রসিডিওরস অ্যাকর্ডিং টু হিজ লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ পেশেন্টের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়াইজ আমি তাকে সমস্ত প্রসিডিওর এক্সপ্লেন করছি। মেনটেনিং রিয়ালিস্টিক নার্স পেশেন্ট রিলেশনশিপ, বিইং নন জাজমেন্টাল এন্ড নন পিউনিটিভ। তো এইটা হচ্ছে দুটো অপশন, যদি তুমি দেখো অপশন বি আর ডি, তাহলে লেভেল অফ ফাংশনিং ওয়াইজ আমি তাকে সমস্ত প্রসিডিওর এক্সপ্লেন করছি, এটা দিয়ে এটা বোঝায় না যে পেশেন্টকে এক্স্যাক্টলি অ্যাজ হি একসেপ্ট করবো, তাই না? নন জাজমেন্টাল হওয়া বা নন পিউনিটিভ হওয়াটাকে বেশি পারফেক্ট মনে হয়, তাহলে এটা অপশন ডি হবে। হাইপোথাইরয়েডিজম ইন অ্যাডাল্ট ইজ নোন অ্যাজ, এটা তো মিক্সিডিমা হবে। A nurse suspects presence of deep vein thrombosis in a bedridden patient by positive. Bedridden পেশেন্টের জন্য পজিটিভ ডিপ ভেন থ্রম্বোসিসের সাইন কি হবে? হোমান, কার্নিং, ব্রুজিনস্কি আর রবসিং, তো এটা হোমান সাইন হবে। ব্রোকাস অ্যাফেসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই। ব্রোকাস এরিয়া কি করে? স্পিচ প্রোডাকশন করে, তাহলে ব্রোকাস অ্যাফেসিয়া হয়ে গেলে স্পিচ প্রোডাকশন হবে না। অপশন দেখো, ইনএবিলিটি টু কম্প্রিহেন্ড স্পিচ, ইনএবিলিটি টু রিড, ইনএবিলিটি টু রাইট আর ইনএবিলিটি টু প্রডিউস স্পিচ, তাহলে স্পিচ প্রোডাকশন হবে না, অপশন বি হবে। স্টেনিং টেকনিক ইউজড ইন আরএনটিসিপি। আরএনটিসিপিতে কোন স্টেনিং টেকনিক ইউজ করি? তাহলে আরএনটিসিপিতে আমরা কাকে ডিটেক্ট করব? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম স্পিসিসের জন্য কোনটা ইউজ করি আমরা? জেডেন স্টেন, তাহলে জেডেন স্টেন ইউজ করছি, এটা কালকেই পড়িয়েছিলাম তোমাদের। জননী সুরক্ষা যোজনা ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার। জননী সুরক্ষা যোজনা কবে লঞ্চ হয়েছে? এটা হয়েছে 2005-এ। ক্র্যাকপট সাউন্ড অন পারকাশন ওভার হাইড্রোসেফালাস বেবি ইজ কল্ড। ক্র্যাকপট সাইন মানে মেস ওয়ান সাইন, এটাও বলেছি। ট্রাকিওস্টোমি ইজ ইউজুয়ালি পারফর্ম বিটুইন দ্য ট্রাকিয়াল রিংস অফ কার্টিলেজ। ট্রাকিওস্টোমি আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড কার্টিলেজের মধ্যে করি। সাপ্লিমেন্টেশন অফ হুইচ ডিউরিং প্রেগনেন্সি ক্যান ডিক্রিজ দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্ট মানে ফলিক অ্যাসিড। ডিসইনফেকশন অফ পেশেন্টস ইউনিট আফটার দ্য ডেথ অর ডিসচার্জ অফ আ পেশেন্ট ইজ টার্মড অ্যাজ। এটাও এই লাস্ট তিনটে মডেল টেস্ট পেপারের মধ্যে একটা কোশ্চেনে ছিল। তাহলে পেশেন্টের ডেথ বা ডিসচার্জ হয়ে যাওয়ার পরে যে ডিসইনফেকশন করি সেটাকে আমরা টার্মিনাল ডিসইনফেকশন বলছি। অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ ক্যালকুলেটিং দ্য বডি সারফেস এরিয়া অফ বার্ন ফর চিলড্রেন ইজ। চাইল্ডের জন্য যে বার্ন হচ্ছে তার বডি সারফেস এরিয়া ক্যালকুলেট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড পামার মেথড, রুল অফ 9, রুল অফ 5 আর বোথ এ এন্ড সি। পামার মেথডও ইউজ করা হয়, রুল অফ 5ও ইউজ করা, তাহলে এটা বোথ এ এন্ড সি হবে। কজেটিভ অর্গানিজম অফ ক্যানক্রয়েড। কজেটিভ অর্গানিজম ক্যানক্রয়েডের জন্য হিমোফিলাস ডুক্রেই। হুইচ সুচার ফর্মস জাংশন বিটুইন অক্সিপিটাল বোন এন্ড ফ্রন্টাল বোন।
ফ্রন্টাল বোন এবং অক্সিপিটাল বোনের মধ্যে জাংশন বলছে, ফ্রন্টাল বোনের সাথে প্যারাটাল বোন রয়েছে, প্যারাটাল বোনের সাথে অক্সিপিটাল বোন রয়েছে, কিন্তু ফ্রন্টাল বোন এবং অক্সিপিটাল বোনের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। তাহলে এই কোশ্চেনটা ভুল আছে বলে আমার মনে হয়েছে। হুইচ অফ দ্য অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগ ইজ নট গিভেন ইন প্রেগনেন্সি? প্রেগনেন্সিতে কোন অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগ আমরা দিই না? স্ট্রেপ্টোমাইসিন দিই না, স্ট্রেপ্টোমাইসিনটা আমরা দিই না। ফার্স্ট ব্রিদিং ইন আ 6-month-old ইনফ্যান্ট ইজ টেকেন অ্যাজ, 6 মান্থের ওল্ড বাচ্চাদের জন্য ফার্স্ট ব্রিদিং বলতে আমরা কোনটাকে কনসিডার করব? এটা মোর দেন 50 beats per minute হবে। দ্য টিপিক্যাল ডিউরেশন অফ ফার্স্ট স্টেজ অফ লেবার ফর ফার্স্ট টাইম মাদার, প্রাইমারি গ্র্যাভিটা মাদারের জন্য ফার্স্ট স্টেজ লেবারের ডিউরেশন কতটা হবে? এটা হচ্ছে তোমার 14 to 18 hours। হুইচ অফ দ্য ফলোইং ফাইন্ডিং উড কনফার্ম আ ডায়াগনোসিস অফ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া? সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার জন্য সিরাম ক্রিয়েটিনিন 0.8, এটা কিন্তু নর্মাল রেঞ্জ রয়েছে। সিরাম এএসটি 140 mg/dl, এএসটি এর নর্মাল রেঞ্জ হচ্ছে 8 to 40, তাহলে এটা 140 রয়েছে, মানে এটা ইনক্রিজড রয়েছে। 1+ প্রোটিন ইউরিয়া অন ডিপস্টিক, 1+ প্রোটিন ইউরিয়া একটুখানি বেশি হলেও মোটামুটি নর্মালের মধ্যে পড়ছে। আর বিপি 158/96। যেহেতু সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া বলেছে, তাহলে দেখো 160/100, 160 আর 100 এর উপরে হলে তখন যেটাকে আমরা সিভিয়ার বলি, তাহলে এটা 158 রয়েছে, তাহলে এটা একটুখানি কম রয়েছে। তবে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার ফিচার্স এর মধ্যে হেলথ সিনড্রোম ছিল HELLP, তার মধ্যে এলিভেটেড লিভার এনজাইমস, তাহলে এলিভেটেড লিভার এনজাইমস এর মধ্যে সিভিয়ার এএসটি পড়ছে, তাহলে এটার অ্যান্সার অপশন বি হতে পারে বলে আমার মনে হচ্ছে। এরপর তোমরা বলো। One of the side effects of an antipsychotic drug is abnormal involuntary movements of the mouth muscle. It is termed as, তাহলে একটা ইনভলেন্টারি মাউথের মাসেলস এর মুভমেন্ট হচ্ছে, এটাকে আমরা কি বলবো? অ্যান্টিসাইকোটিক্স এর সাইড এফেক্ট অর্থাৎ এক্সট্রাপিরামিডাল সিনড্রোমের কথা বলছে। অ্যাকাথিসিয়া, অ্যাকিউট ডিস্টোনিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া আর পার্কিনসনিজম। এটা টার্ডিভ ডিসকাইনেসিয়া হবে। The nurse is assessing the heart sound of a patient with mitral stenosis. To hear the mitral murmur, the nurse places the stethoscope at. Mitral stenosis রয়েছে, mitral murmur শোনার জন্য হার্টের স্টেথোস্কোপকে কোথায় বসাতে হবে? অপশনগুলো দেখো। প্রথমত বলি, মাইট্রাল স্টেনোসিস মানে সেটা লেফট সাইডে থাকে, মানে মাইট্রাল ভালভটা লেফট সাইডে থাকে, লেফট হ্যান্ডে মাইট্রাল আর রাইট হ্যান্ডে বাইকাসপিড, সরি, লেফট হ্যান্ডে থাকছে মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ, আর রাইট সাইডে থাকছে ট্রাইকাসপিড ভালভ। এখানে কি কি অপশন রয়েছে? থার্ড ইন্টারকস্টাল স্পেস এর রাইট সাইড অফ দ্য স্টার্নাম, থার্ড ইন্টারকস্টাল স্পেস লেফট সাইড অফ স্টার্নাম, ফোর্থ ইন্টারকস্টাল স্পেস বিনিথ দ্য স্টার্নাম, আর ফিফথ ইন্টারকস্টাল স্পেস মিড ক্লাভিকুলার লাইন। মাইট্রাল ভালভ রয়েছে আমাদের ফিফথ ইন্টারকস্টাল স্পেসে মিড ক্লাভিকুলার লাইনে, তো এটা অপশন ডি হবে বলে মনে হচ্ছে। এরপর তোমরা জানিও। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট প্রোডাক্ট ডিসপোজিং ইন হুইচ অফ কালার কোড অফ দ্য ব্যাগ? বায়োডিগ্রেডেবল যেগুলো রয়েছে সেগুলোকে আমরা গ্রিন ব্যাগের মধ্যে ফেলি। ওল্ডেস্ট কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল মেজার, ওল্ডেস্ট কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল মেজার কোয়ারেন্টাইন, হেলথ এডুকেশন, আইসোলেশন আর ভ্যাকসিনেশন। এটা আইসোলেশন বলে মনে হচ্ছে, কারণ আগেকার দিনে যখন এরকম কোনো ডিজিজ হতো তখন আইসোলেশন করতাম। কোয়ারেন্টাইনটা নতুন নতুন প্রবণতা এসেছে, কোভিড আসার পরে আমরা কোয়ারেন্টাইন ব্যাপারটা সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু আইসোলেশনটা কিন্তু বহু পুরনো, তো মনে হচ্ছে আইসোলেশন হবে। এরপর দেখা যাক কি হয়। দ্য স্টেজ অফ ডাইং প্রপোজড বাই এলিজাবেথ কুবার-রস ইজ হুইচ পিউপিল অফেন থিঙ্ক ও নো দিস কান্ট বি হ্যাপেনিং টু মি? তো এটাকে আমরা ডিনায়াল বলি, তাহলে এটা ডিনায়াল হচ্ছে। Many mental status examination MMSE with 30-point questionnaire test is done to screen for. এটা 30 নম্বরে যে MMSE হয় সেটা কগনিটিভ ইম্পেয়ারমেন্টের জন্য করা হয়। The normal range of serum creatinine in adult. ক্রিয়েটিনিনের নর্মাল লেভেল 1 থাকে, তাহলে এখানে অপশনে এটা 1 এর থেকে কম রয়েছে আর এটা রয়েছে, তাহলে অপশন বি হবে এটা। হিউমারাল ইমিউনিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটা বি সেলস হবে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রেজাল্টস ফ্রম ডেফিসিয়েন্সি অফ, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কার ডেফিসিয়েন্সিতে হচ্ছে? মেগালোব্লাস্টিক হচ্ছে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড দুটোই। দ্য আউটার মোস্ট মেমব্রেন অফ দ্য প্লাসেন্টা, প্লাসেন্টার সব থেকে বাইরের মেমব্রেন, এটা কোরিয়ন। প্রিন্সিপাল অফ গুড বডি মেকানিক্স ইনক্লুড, গুড বডি মেকানিক্স বলছে হোল্ডিং অবজেক্ট অ্যাওয়ে ফ্রম দ্য বডি ফর বেটার লেভারেজ, মেনটেন দ্য ওয়াইড বেস অফ সাপোর্ট, কিপিং নিজ লকড পজিশন, এটা ভুল আছে, বেন্ডিং অ্যাট দ্য ওয়েস্ট টু মেনটেন সেন্টার অফ গ্র্যাভিটি, তো এটাও ভুল আছে, আমরা ওয়েস্ট থেকে বেন্ড করি না, আমরা নি থেকে বেন্ড করি, তাহলে এটা মেনটেনিং দ্য ওয়াইড বেস অফ সাপোর্টটা আমার, যেহেতু বডি মেকানিক্স বলেছে তাহলে হোল্ডিং অবজেক্ট অ্যাওয়ে ফ্রম দ্য বডিটা আমরা বডি মেকানিক্স এর মধ্যে অতটা ফেলতে পারি না, কিন্তু এই মেনটেনিং ওয়াইড বেস অফ সাপোর্টটা বডি মেকানিক্স এর মধ্যে পড়ে, তাহলে এটা অপশন বি হবে।
লাবেলি ইনডিফারেন্স ইজ সিন ইন, লাবেলি ইনডিফারেন্স কোথায় দেখা যায়? এটা হচ্ছে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, সিজোফ্রেনিক ডিসঅর্ডার, বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। এখানে দেখো লাবেলি ইনডিফারেন্স মেনলি আমরা বলি কনভার্সেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এখানে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার মানে বাইপোলার মুড ডিসঅর্ডারের কথা বলছি, তাহলে মুড ডিসঅর্ডার এটা হবে না। ফোবিক ডিসঅর্ডার মানে ফোবিয়া, ফোবিয়া এটা একটা নিউরোসিস, কিন্তু ফোবিয়ার ক্ষেত্রে লাবেলি ইনডিফারেন্স আমরা দেখতে পাই না। সিজোফ্রেনিক ডিসঅর্ডারের মধ্যে লাবেল ইনডিফারেন্স থাকে না। তাহলে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারকে কিছু নেই তাই জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কনভার্সেন্ট ডিসঅর্ডার আর ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার কিন্তু আলাদা। লাবেলি ইনডিফারেন্সের মধ্যে আমরা হচ্ছে মানে এখানে পেশেন্ট কি করবে, কোনো একটা ডিস্ট্রেস বা কিছু একটা সিমটম সম্পর্কে একটু কম মানে কনসার্ন দেখাচ্ছে। মানে ধরো আমার খুব হাতে পায়ে খুব ব্যথা হয়েছে বা কোথাও একটা কোনো ইনজুরি হয়েছে, কিন্তু আমার সেটা নিয়ে কোনো সেই দিকে কোনো নজর নেই, ওটা নিয়ে অতটা কনসার্ন নেই, এই জিনিসটাকে লাবেলি ইনডিফারেন্স বলা হয়। আর যেখানে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার রয়েছে, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার এখানে দুটো তিনটে পার্সোনালিটি কাজ করছে, মানে কিছু মেমোরি কোনো পার্সোনালিটি থেকে সরে যাচ্ছে, বা একটা মেমোরি একটা পার্সোনালিটি থেকে কোনো একটা পার্টিকুলার মেমোরি বাদ চলে গেল, বা দুটো তিনটে পার্সোনালিটি অল্টার করে করে আসছে, তো এটা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হয়। তো এই কোশ্চেনের অপশনগুলো নিয়ে আমার একটুখানি কনফিউশন রয়েছে। তো ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারটাকে অ্যান্সার কিছু নেই বলে করতে পারি, আদারওয়াইজ কিন্তু এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কনভার্সেন্ট ডিসঅর্ডার হওয়ার কথা। In stage 2 cervical cancer, carcinoma strictly confined to the cervix, এটা stage 1 এর মধ্যে পড়ে। The carcinoma extends beyond the cervix but not to the pelvic wall, এটা হচ্ছে তোমার stage 2। Extended to the true pelvis, এটা 3 আর তারপর এটা 4। A child is able to build 3 blocks in developmental age, তিনটে ব্লক তৈরি করার জন্য কত বয়স লাগে? এটা 18 মাস হবে, 18 মাসে তিনটে ব্লক তৈরি করে। প্রাইমোডিয়াল প্রিভেনশন ইন কোরোনারি হার্ট ডিজিজ ইজ, প্রাইমোডিয়াল প্রিভেনশনের কথা বলছে কোরোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে। এক্সারসাইজ ইন হাই রিস্ক এরিয়া, বিপি মনিটরিং, স্ট্যাটিন আর সল্ট রেস্ট্রিকশন। প্রাইমোডিয়াল প্রিভেনশন বলতে আমরা বুঝি যে যেখানে ডিজিজ এখনো তৈরি হয়নি সেই রকম জায়গাতে আমরা কিছু করছি, তাহলে সেখানে রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করার কথাও হচ্ছে না। তাহলে এক্সারসাইজ ইন হাই রিস্ক এরিয়া এটাকে আমরা প্রাইমারি প্রিভেনশন বলবো, প্রাইমোডিয়াল নয়। বিপি মনিটরিংটা হচ্ছে স্ক্রিনিং, তাহলে এটা সেকেন্ডারি প্রিভেনশন। স্ট্যাটিনটা তো একটা ড্রাগ, এটাও ড্রাগ বা ট্রিটমেন্ট, তাহলে সেকেন্ডারি। সল্ট রেস্ট্রিকশন যেটা, এটা সবার জন্য, সল্ট রেস্ট্রিকশন যখন করছি এটা আমরা প্রাইমোডিয়াল প্রিভেনশনের মধ্যে বলতে পারি, তো এটা প্রাইমোডিয়াল প্রিভেনশন হবে বলে মনে হচ্ছে। A major advantage of peritoneal dialysis is the following. Peritoneal dialysis এর মেজর অ্যাডভান্টেজ কি আছে? অপশনগুলো দেখি। Less restriction on diet and can be preferred at home. Biocompatible dialysate. Biocompatible dialysate cause no long-term consequences. Promotes weight loss. No medication is required as toxic are removed by the efficiency of the peritoneal membrane. কিডনি ফেলিয়ার হয়েছে যেখানে, পেরিটোনিয়াল ডায়ালিসিস চলছে যেখানে, সেখানটায় কোনো রকমের কোনো মেডিকেশন দরকার নেই, এই পয়েন্টটাকে ঠিকঠাক লাগছে না। প্রমোট ওয়েট লস যদি দেখি, তাহলে ডায়ালিসিসের জন্য ফ্লুইড রিমুভাল আমরা করছি ঠিকই, কিন্তু এটা প্রাইমারি অ্যাডভান্টেজ নয়, মানে ওয়েট লস করার জন্য তো আমরা ডায়ালিসিস করি না, তাহলে এই অপশনটাকে আমরা বাদ দিতে পারি। এরপরে বায়োকম্পাটেবল ডায়ালাইসেট কজ নো লং টার্ম কনসিকুয়েন্সেস যদি দেখি, তাহলে এটা মোটামুটি ঠিকঠাক বলে মনে হচ্ছে। বায়োকম্পাটেবল ডায়ালাইসিসের কথা বলা হচ্ছে, যেটা অ্যাডভান্স টেকনোলজি আর কি, তো অ্যাডভান্স টেকনোলজির জন্য এটা ঠিকঠাক। আর একটা বলছে রেস্ট রেস্ট্রিকশন অন ডায়েট অ্যান্ড ক্যান বি পারফর্মড এট হোম। তো হিমোডায়ালিসিসের ক্ষেত্রে বা ডায়ালিসিসের ক্ষেত্রে যেমন একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হয়, পেরিটোনিয়াল ডায়ালিসিসে অতটা স্ট্রিক্ট রেস্ট্রিকশন নেই, তো এটা একটা ভালো জিনিস। আর হোম ট্রিটমেন্ট বলতে পেরিটোনিয়াল ডায়ালিসিস হোমে করা যায়, বাড়িতে করা যায়, এটা বাইরে করতে হয় না, তো এটা বেটার। তো মেজর অ্যাডভান্টেজ যেহেতু বলছে, তাহলে ডায়ালাইসিসের থেকে এই রেস্ট্রিকশন, ডায়েট রেস্ট্রিকশনটা কম, আর এই বাইরে করা যায়, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে। হিমোফিলিয়া বি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, হিমোফিলিয়া বি কিসের ডেফিসিয়েন্সিতে হয়? এটা ফ্যাক্টর 9 হবে। হাইন্ড মিল্ক ইজ রিচার ইন, হাইন্ড মিল্ক এর মধ্যে কোনটা বেশি থাকে? ওয়াটার, ফ্যাট, প্রোটিন আর মিনারেলস। ওয়াটার এবং প্রোটিন কন্টেন্ট এগুলো সমস্ত ফার্স্টে যে মিল্ক আসে অর্থাৎ 4 মিল্ক। হাইন্ড মিল্ক যেটা রয়েছে সেখানে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, এই মলিকুল গুলো থাকে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ পসিবল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন হুইচ স্টেজ অফ ইনফেকশন, ইনফেকশনের কোন স্টেজে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে পারবো? প্রাইমোডিয়াল, ইনকিউবেশন, ফ্যাস্টিজিয়াম আর ডিফেকশন। প্রাইমোডিয়াল তো হবেই না। ইনকিউবেশন পিরিয়ড মানে যেখানে ডিজিজ এখনো অব্দি শুরু হয়নি, পজিটিভ অর্গানিজম এসছে কিন্তু এখনো ডিজিজের সাইন সিমটমস দেখিনি, তাহলে যেখানে ডিজিজের সাইন সিমটমসই নেই সেখানে কি আমি ডায়াগনোসিস করতে পারবো? তো এটা পারবো না।
ফ্যাস্টিজিয়ামে আমরা ডিজিজ একদম হাই স্টেজে থাকে, তাহলে সেখানটায় ডিজিজের যে সাইন সিমটমস দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি, তো এটা ফ্যাস্টিজিয়াম হবে। নর্মাল প্ল্যান্টার রিফ্লেক্স রেসপন্স ইন অ্যাডাল্ট, অ্যাডাল্টদের ক্ষেত্রে নর্মাল প্ল্যান্টার রিফ্লেক্সের রেসপন্স কি হয়? এটা নর্মাল প্ল্যান্টার রিফ্লেক্স, যেহেতু অ্যাডাল্ট বলেছে তাহলে এটা বেন্ডিং দ্য টো ডাউনওয়ার্ড হবে। স্টেট অফ বিং ফ্রি ফ্রম মাইক্রোঅর্গানিজম ইজ কল্ড, ফ্রি ফ্রম মাইক্রোঅর্গানিজম, অ্যাসেপসিস, স্টেরিলাইজেশন, অ্যাসেপটিক টেকনিক আর অ্যান্টিসেপটিক। দেখো অ্যান্টিসেপটিকের ক্ষেত্রে আমরা একটা সলিউশনের কথা বলি বা কিছু একটা অ্যান্টিসেপটিক মেটেরিয়ালের কথা বলছি। স্টেরিলাইজেশন হচ্ছে একটা প্রসেস অফ ডিসইনফেকশন বা স্টেরিলাইজেশন, তাহলে এটা একটা প্রসেস, মানে স্টেরিলাইজেশন হচ্ছে একটা প্রসেস। অ্যাসেপটিক টেকনিক এটাও একটা প্রসেস, আর অ্যাসেপসিস মানে হচ্ছে একটা স্টেট। তো এখানে স্টেটের কথা বলছি, স্টেট অফ বিং ফ্রি ফ্রম মাইক্রোঅর্গানিজম, তাহলে স্টেট যেহেতু বলেছে তাহলে এটা অ্যাসেপসিস হবে। বুট শেপড হার্ট, এটা টেট্রালজি অফ ফ্যালট। নর্মাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট থাকে 125 ml per minute. In a therapeutic community, patient participates in the decision making and problem solving process. This refers, তাহলে এই কোশ্চেনটা একটু এডুকেশনের দিকে হয়ে গেছে, মানে এমএসসির কোশ্চেনের মতো হয়ে গেছে। তো এখানে যেটা বলতে চাইছে যে থেরাপিউটিক কমিউনিটিতে পেশেন্টদেরকেও পার্টিসিপেট করানো হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য, প্রবলেম সলভিং এর জন্য। An autocratic form of staff government and structured form of staff involvement, a democratic form of staff governance, a structured form of patient involvement. যেখানে শুধুমাত্র একজন লিডার থাকে এবং তার কথাই চলে, সেটা অটোক্রেটিক হয়। তাহলে অটোক্রেটিকের অপশনটাকে আমি বাদ দিচ্ছি। ডেমোক্রেটিক মানে হচ্ছে যেটাতে আমরা পেশেন্ট এবং যে মেন থাকে তাদেরটাও শোনা হয়। তাহলে এখানে পেশেন্ট পার্টিসিপেট করছে ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং প্রসেসে। তাহলে এই ডেমোক্রেটিক ফর্ম অফ সেলফ গভর্নেন্স আর স্ট্রাকচার্ড ফর্ম অফ পেশেন্ট ইনভলভমেন্ট, এই দুটোর মধ্যে একটা অপশন হবে। থেরাপিউটিক কমিউনিটির মধ্যে একটা স্ট্রাকচার এনভায়রনমেন্ট থাকে, যেখানে পেশেন্টরা হচ্ছে যে নিজেরা কিছু প্রোগ্রাম ম্যানেজ করছে বা নিজেরা কাজকর্ম করছে। তো সেখানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে পেশেন্টদের পার্টিসিপেশন নেওয়া, মানে স্ট্রাকচার্ড ফর্ম তো অবশ্যই, স্ট্রাকচার এনভায়রনমেন্ট তো ঠিকই আছে, কিন্তু একটা যে ডিসিশন মেকিং, একটা প্রবলেম সলভিং, মানে প্রবলেম তো আর মানুষ স্ট্রাকচার করে না, তাই না? তাহলে একটা যদি প্রবলেম কিছু আসে, তার সলভিং কিভাবে হবে, কোন একটা ডিসিশন কিভাবে হবে, সেখানটা আমি পেশেন্টকে সাথে নিচ্ছি পার্টিসিপেটে। তো এটা মনে হচ্ছে অপশন সি হবে, তবে আমি কনফার্ম বলতে পারছি না, কারণ সি আর ডি দুটোই একটু একটু 50-50 মনে হচ্ছে। তো তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে। ডেমোক্রেটিক ফর্মও হতে পারে, আবার স্ট্রাকচার্ড ফর্ম অফ পেশেন্ট ইনভলভমেন্ট এটাও হতে পারে, কারণ যেহেতু থেরাপিউটিক কমিউনিটি এটা মেনশন করা রয়েছে, থেরাপিউটিক কমিউনিটিতে আমরা পেশেন্টকে ইনভলভ করি, পেশেন্টকে আমি একটা কমিউনিটির মধ্যে রাখছি। তো অপশন ডিটাও মনে হচ্ছে যেন হতে পারে। তো বুঝতে পারছি না কোনটা হবে, তোমাদের রেশনাল কি আছে তোমরা বলো। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ইজ আন্ডার দ্য প্রোগ্রাম অফ, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার কার আন্ডারে পড়ছে? আয়ুষ্মান ভারত, ইউআইপি, আইএমএনসিআই, ন্যাশনাল হেলথ মিশন। এটা আয়ুষ্মান ভারত হবে। ইন হাইপোস্পেডিয়াস ইউরেথ্রাল ওপেনিং ইজ সিচুয়েটেড ইন, তো এটা হচ্ছে তোমার ভেন্ট্রাল অ্যাসপেক্টে হবে। ইন হেলদি প্রিভিয়াসলি নর্মোটেনসিভ 26 years old G1P0 presents to your client at 34 weeks gestation with a BP of 142/94. What test should you check next? তাহলে 26 years old প্রিভিয়াসলি নর্মোটেনসিভ ছিল, এখন বিপিটা বেড়ে গেছে 142/94, মানে এক্লামশিয়ার দিকে গেছে, তাই না? এক্লামশিয়াতে 140/90 থাকে, তার থেকে বেশি হয়েছে। তাহলে এর পরের টেস্ট আমি কি করব? লিভার ফাংশন টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিন ফর প্রোটিন আর ব্লাড ইউরিক অ্যাসিড। তাহলে যেহেতু বিপি চেক করেছি, বিপিটা বেশি পেয়েছি, তাহলে নেক্সট আমাকে কি করতে হবে? ইউরিন ফর প্রোটিন করতে হবে। এটা মনে হলো ইউরিন ফর প্রোটিন হবে। Copper T 375 should be changed after how many years? 5, 10, 15 or 8? এটা 5 years হবে। The first harsh sound S1 is produced by closure of, প্রথম যে হার্শ সাউন্ডটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট দুটো যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ থাকে, সেটা ক্লোজারের জন্য। তাহলে এটা মাইট্রাল এন্ড ট্রাইকাসপিড ভালভ অ্যান্সার হবে। নিউবর্ন শুড পাস ইউরিন উইদিন, নিউবর্ন কতক্ষণের মধ্যে ইউরিন পাস করবে? মেকোনিয়ামের জন্য 24 আওয়ার্স, আর যেটা ইউরিন রয়েছে ইউরিনের জন্য 72 আওয়ার্স বা 48 আওয়ার্সও রয়েছে। অ্যান্সার এখানে 12 আওয়ার্স, 24 আওয়ার্স, 48 আওয়ার্স, 84 আওয়ার্স রয়েছে। তো এটা 48 আওয়ার্স বলে মনে হচ্ছে। দেখো মেকোনিয়াম পাস করতে 24 আওয়ার্সের মধ্যে এটা করতেই হবে, না হলে সেটাকে সমস্যা বলে ধরা হয়। আর ইউরিন বাচ্চা কখনো কখনো 24 আওয়ার্সের মধ্যে করে, কখনো 48 আওয়ার্স অব্দি লাগে। তো 48 আওয়ার্সটাকে অ্যান্সার বলে মনে হচ্ছে। A student failed in a psychology exam and spent the entire evening criticizing the teacher and the institution. This behavior is an example of, তাহলে যখন নিজের সমস্যা বা নিজের খামতি বা নিজে পড়াশোনা করিনি কিন্তু অন্যের উপরে দোষ দিচ্ছি, তাহলে নিজের ভুল অন্যের দিকে প্রজেক্ট করা, মানে সেটাকে প্রজেকশন বলা হচ্ছে।
The management of nausea as a side effect of lithium carbonate includes instructing the patient to take the medication. তাহলে লিথিয়াম খেলে এমনিতেই নজিয়া ভমিটিং এই সমস্ত টেন্ডেন্সি হয়, কিন্তু এখানে সেটা জানতে চাইনি। এখানে বলেছে যে পেশেন্টকে মেডিকেশনটা আমি কখন খেতে বলবো, আফটার মিল বলবো, উইথ আ কার্বোনেটেড বেভারেজ, বিটুইন মিলস, নাকি উইথ আ লার্জ গ্লাস অফ ওয়াটার। এখানে উইথ আ কার্বোনেটেড বেভারেজ এটা বাদ, আর উইথ আ লার্জ গ্লাস অফ ওয়াটার এটাও বাদ। এই বিটুইন মিলস এবং আফটার মিলস এর মধ্যে একটা অ্যান্সার হবে। দেখো, আফটার মিল মানে ভরা পেটে, ভরা পেটে খেলে নজিয়া ভমিটিং এর টেন্ডেন্সি কম হয়, তো আফটার মিলটাকে আমরা কনসিডার করতে পারি। আর বিটুইন মিলস বলতে এটা যদি এরকম হয় যে আমি ভাত খেতে বসেছি, কিছুটা খেলাম, তারপরে মেডিসিনটা নিলাম, তারপরে বাকি ভাতটা খেলাম, এটা যদি হয় তাহলে সেটা হতে পারে। আর এটা বিটুইন মিলস মানে আমি ব্রেকফাস্ট খেলাম, আবার লাঞ্চ করব, তার মধ্যে একটা, তো বিটুইন মিল মানে দুটোই হয়। তো সেক্ষেত্রে আমার আফটার মিলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। এরপর দেখতে হবে কি অ্যান্সার দিচ্ছে। Sudden return to normal temperature from a very high temperature within a few hours. তো এটা হঠাৎ করে যখন ফল করে সেটাকে আমরা ক্রাইসিস বলি, জিগজ্যাগ প্যাটার্নে হলে সেটাকে লাইসিস বলি। The vaccine administered as nasal drop. Nasal drop বা nasal, সরি এর আগে রয়েছে কোশ্চেন। কুলেন সাইন, কুলেন সাইন পেরিআম্বিলিক্যাল ব্লুইশ ডিসকালারেশন ইন্ডিকেটস। কুলেন সাইন থেকে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বুঝতে পারি। সাইট ফর গিভিং আইএম ইনজেকশন টু আ চাইল্ড লেস দেন 1 year. 1 বছরের নিচে আইএম ইনজেকশন দেওয়ার জন্য ভাস্টাস ল্যাটারালিস। দ্য ভ্যাকসিন অ্যাডমিনিস্টার্ড ইজ নেজাল ড্রপ। নেজাল ড্রপ বা নেজাল স্প্রের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়। দ্য পেশেন্ট হ্যাজ এন এক্সাগারেটেড কনসার্ন ওভার ইজ বডিলি হেলথ। নিজের বডি সম্পর্কে যখন ওভার কনসার্ন থাকবে, হাইপোকন্ড্রিয়া, ডিলিউশন, ডিপ্রেশন আর অ্যাংজাইটি, তো এটা হাইপোকন্ড্রিয়াসিস বা হাইপোকন্ড্রিয়া হবে। তো এই ছিল আমাদের কোশ্চেন, এবং এটা হচ্ছে যে এরকম একটা বক্সওয়ালা কোশ্চেনের পেপার, মানে সেই সিম্বল গুলো থাকে না, তো এটা এরকম বক্স সিম্বলের কোশ্চেন পেপার ছিল। তো এই কোশ্চেন 100 মার্কসের কোশ্চেন তোমরা দেখলে, তোমরা এক্সাম দিয়েছো, কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো, কি মনে হলো তোমাদের, তোমরা কমেন্ট করে জানাও। আর কোশ্চেনের স্ট্যান্ডার্ড যদি বলো, তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড ভালোই ছিল। তো সেক্ষেত্রে কাট অফের কথা যদি আমরা বলি, কাট অফ খুব বেশি হবে বলে মনে হচ্ছে না, 45-50 অ্যারাউন্ড থাকবে এরকম ভাবে এক্সপেক্ট করা যায়। এরপর বোঝা যাবে না যতক্ষণ না রেজাল্ট আসছে। কিছুদিনের মধ্যেই তোমাদের একটা অ্যান্সার কি দিয়ে দেবে, এবং তোমরা কি অ্যান্সার করেছো এবং অ্যান্সার কি থেকে কি রয়েছে সেখান থেকে তোমরা একটা স্কোরও হিসেব করতে পারবে। তো আজকে যেগুলো আমি বললাম, যে অ্যান্সার গুলো বললাম, এগুলোর মধ্যে কোনোটা ভুল মনে হলে তোমরা কমেন্ট করে জানাও। আর যদি কোনোটা বা তোমরা কত স্কোর করেছো, মানে যা যা অ্যান্সার করেছো যদি তোমার মনে থেকে থাকে, তাহলে কত স্কোর হচ্ছে সেটাও কমেন্ট করতে পারো। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। তোমার সাথে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো সবাইয়ের আলোচনা করার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।